গরুর মাংস ও মুরগির মাংসের আচার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। যারা হোস্টেলে অথবা মেসে থাকেন, যখন রান্না করতে ইচ্ছা করবে না, গরম গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি যে কোনো কিছুর সাথে অল্প একটু আচার আপনার কাছে মনে হবে অমৃত। আর বাইরের দেশে আপনজনদের জন্য বেশি করে বানিয়ে পাঠানো যাবে। তো প্রথমেই চলুন গরুর মাংসের আচারের রেসিপিটি শেয়ার করি। এজন্য আমি 1 কেজি পরিমাণ গরুর মাংসের এরকম সলিড পিস নিয়েছি। চাইলে চর্বি সহ মাংসও নেওয়া যাবে, তবে চর্বি সহ নিলে আমার কাছে মনে হয় আচারটা বেশি দিন ভালো থাকে না। তো মাংসের সলিড পিস নিয়েছি এবং মাংসের পিসগুলোকে এরকম একটু ছোট ছোট করে কেটেছি। এখন 1 কেজি মাংসের জন্য দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 2টা এলাচ ও 2টা তেজপাতা। এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম হলুদের গুঁড়া। তারপর রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে 1.5 চা চামচ, ও আদা বাটা দিয়ে দিলাম 4 চামচ ভর্তি করে 1.5 চা চামচ। মাংসের জন্য স্বাদমতো লবণ দিলাম। প্রায় 2 চা চামচের মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সবকিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিলাম। চুলার মিডিয়াম আছে এটা রান্না করব। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। মাংস থেকে যদি এরকম অনেকটা পানি বের হয় তাহলে কিন্তু আমি এখানে আর কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। যেহেতু মাংসের পিসগুলো একটু ছোট ছোট করে কেটেছি, তাই এই মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো চুলার কম আঁচে ঢেকে ঢেকে বাড়তি কোনো পানি ছাড়াই মাংসগুলোকে সেদ্ধ করে নিব। মাংসগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ করে নিয়েছি। মাংসের পিসগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর ঝোলটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখানে কিন্তু কোনো ঝোল থাকা যাবে না। মাংসের গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু এটা নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। আবার দেখুন মাংসগুলো অনেক বেশি সেদ্ধ করে একদম ভর্তা ভর্তা করে ফেলা যাবে না, আবার খুব কম সেদ্ধ করাও যাবে না। ঠিক এরকম পারফেক্টভাবে সেদ্ধ হতে হবে। এখন মাংসের মাঝে যে আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিব। এখন এই গরুর মাংসের আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। 1 কেজি মাংসের জন্য আমি অনুমান করে 4 চামচ দিয়ে 3 চা চামচ দিয়ে দিলাম আস্ত ধনিয়া, 3 চা চামচ দিলাম কালো সরিষা, 2 চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা ও হাফ চা চামচ দিয়েছি কালো জিরা, হাফ চা চামচের থেকেও একটু কম দিয়েছি মেথি, 10 থেকে 12টা কালো গোলমরিচ ও 2টা লবঙ্গ দিয়ে দিলাম। 1 কেজি মাংসের জন্য এতটুকু মশলাই দিতে হবে, এর থেকে বেশি কিন্তু দিবেন না। এই মশলাগুলো কিছুক্ষণ একটু টেলে নিব। তো মশলাগুলো একটু টেলে নেওয়ার পর আমি এখানে প্রায় 10 থেকে 12টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। তো শুকনো মরিচ দিয়ে এটা আরও কিছুক্ষণ একটু টেলে নিব। এখানে শুকনো মরিচের কালার কিন্তু নষ্ট করা যাবে না। শুকনো মরিচগুলো মুচমুচে হবে আর আচারের মশলাগুলো পারফেক্টভাবে ভাজা হবে। ঠিক এ পর্যায়ে নামিয়ে ফেলবো। তো এগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে আধ ভাঙা করে নিব। এখন আচার বানানোর জন্য নিয়ে নিলাম 1 কাপ অথবা 250 ml পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর যেই মাংসের পিসগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন চুলার একটু বেশি আছে মাংসগুলোকে একটু ভেজে নিব। চুলার আঁচ একটু বাড়িয়ে মাংসগুলোকে উল্টে পাল্টে ভাজবেন। যখন দেখবেন এই মাংসের পিসগুলোর উপরে একটা সোনালী কালার চলে এসেছে, ঠিক তখনই এগুলো উঠিয়ে নিতে হবে। এ পর্যায়ে মাংসগুলো ভেজে অনেক বেশি শক্ত করে ফেলবেন না। এরকম একটু সোনালী কালার চলে আসলেই তেলটা যতটুকু সম্ভব ছড়িয়ে ছড়িয়ে মাংসের পিসগুলো উঠিয়ে নিতে হবে। তো মাংসের পিসগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি তেলের মাঝে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা ও হাফ চা চামচ পরিমাণ কালো সরিষা। এই মশলাগুলো চুলার কম আছে হালকা করে একটু ভেজে নিব। এরপর আমি এখানে বেশ কিছু পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিলাম। আমি বড় সাইজের 4টা রসুন এরকম কোয়া করে নিয়েছি। তো রসুনের পরিমাণ বেশি দিবেন, তাহলে আচার খেতে বেশি ভালো লাগবে। রসুনের কোষগুলো যেহেতু একটু বড় সাইজের, তাই একটু বেশি সময় নিয়েই ভাজতে হবে। তো রসুনের কোয়াগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটি শুকনা মরিচ ও কয়েকটি ফ্রেশ আমাদের দেশীয় আস্ত রসুন দিয়ে দিলাম। শুকনা মরিচ ও আস্ত রসুন দেওয়ার পর এগুলো আরেকটু ভাজবো। এরপর আমি এখানে দিয়ে দিব ভিনেগার অথবা সাদা সিরকা, প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচের মতো। তো ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। অবশ্যই ভিনেগার অথবা সাদা সিরকাটা দেওয়ার চেষ্টা করবেন। ভিনেগার দিয়ে আর একটু নেড়েচেড়ে নেওয়ার পর আচারের যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে একটু দিয়ে দিলাম। তো অনুমান করে প্রায় 1.5 চা চামচের মতো মশলা এখানে দিয়ে দিলাম। এখন চুলার আঁচ কিন্তু খুব বেশি থাকবে না, চুলার আঁচ একটু কম থাকবে, মানে মিডিয়াম করে রাখতে পারেন আপনি। তো চুলার মিডিয়াম আছে এটা আর একটু নাড়বো। মশলা দেওয়ার পর আর একটু নেড়েচেড়ে তারপর আমি এখানে যে মাংসগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে যে অবশিষ্ট তেল থাকবে সেটুকু মুছে মুছে দিয়ে দিবেন। মাংসের পিসগুলো দেওয়ার পর এ পর্যায়ে এটা খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেবেন। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে তারপর আমি এখানে আচারের যে অবশিষ্ট মশলা ছিল সেটুকু দিব। সম্পূর্ণটাই দিব না, অবশিষ্ট কিছুটা রাখলাম। পরবর্তীতে টেস্ট করে আমার কাছে যদি মনে হয় আরও মশলা লাগবে তখন দিব। তারপর দিয়ে দিলাম প্রায় 2.5 চামচের মতো মরিচের গুঁড়া। তো আমি কিন্তু এখনো এখানে কোনো মরিচের গুঁড়া অ্যাড করিনি। ঠিক এ পর্যায়ে এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী দিবেন। তবে গরুর মাংসের এই আচারটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে একটু টকটকে লাল রঙের মরিচের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারের কালারটা অনেক সুন্দর হবে।
আর চুলার আঁচ কিন্তু অবশ্যই এই পর্যায়ে একটু কমই রাখবেন। তারপর এটা অনবরত নাড়তে থাকবেন। নাড়তে, নাড়তে যখন এই পর্যায়ে চলে আসবে তখন লবণ চেক করে নিবেন। ১ম এ কিন্তু আমি শুধু মাংসের পরিমাপ অনুযায়ী লবণ দিয়েছিলাম। এই পর্যায়ে এসে লবণটা চেক করবেন। কারণ দেখা যায় যে আচারটা নাড়তে, নাড়তে অনেকটা কমে যায়। ১ম এই লবণ দিয়ে দিলে পরবর্তীতে দেখা যাবে লবণটা বেশি হয়ে যেতে পারে। তো এখন লবণ চেক করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু লবণটা অবশ্যই পারফেক্ট হতে হবে। লবণ বেশিও হওয়া যাবে না, আবার খুব কমও হওয়া যাবে না। তো আচারের মসলা আর শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পর আচারটাকে আর অনেকক্ষণ সময় ধরে রান্না করবেন না। আচারে খুব সুন্দর একটা কালার চলে আসলে আর মাংসের পিসগুলো হালকা একটু শক্ত, শক্ত হলেই নামিয়ে ফেলবেন। তো আমি চুলা বন্ধ করে দিয়েছি। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর যেকোনো পরিষ্কার কাচের বয়ামে ভরে এটা সংরক্ষণ করতে হবে। এই গরুর মাংসের আচার নরমাল তাপমাত্রায় প্রায় ২ মাসের মতো ভালো থাকবে। চেষ্টা করবেন মাঝে, মাঝে একটু রোদে দিতে। আর নরমাল ফ্রিজে এটা প্রায় ৬ মাসের মতো ভালো থাকবে। ফ্রিজে থাকলেও কিন্তু এটা একদমই জমে যাবে না। আচারটা কিছুক্ষণ বের করে রেখে তারপর গরম ভাত, খিচুড়ি, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আচারটা আপনারা অর্ডার করতে চাইলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, অথবা আমার ইনবক্সেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। এবার চলুন মুরগির মাংসের আচার তৈরি করি। এর জন্য এখানে ১ কেজি পরিমাণ মুরগির সলিড মাংস নিয়েছি। চিকেনের মাঝে কোনো হাড় চর্বি থাকা যাবে না। মাংস ধুয়ে নেওয়ার পর এর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর মাংসের পিসগুলোকে খুব বেশি ছোট করে কাটবেন না, আবার অনেক বেশি বড় করেও কাটবেন না। এখন এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ ও অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া। তারপর এই হলুদের গুঁড়া ও লবণের সাথে মাংসের পিসগুলোকে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে এটা রেস্টে রাখতে হবে ঠিক ২০ মিনিটের মতো। এখন চলুন আচারের জন্য একটা মশলা রেডি করে নিই। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম ১ টেবিল চামচ আস্ত ধনিয়া, ১ টেবিল চামচ আস্ত জিরা, ১ টেবিল চামচ কালো সরিষা, মেথি নিয়ে নিলাম ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ, ২টা লবঙ্গ নিলাম, ১০ থেকে ১২টা দিয়ে দিলাম কালো গোলমরিচ, এরকম ২ টুকরা দারচিনি ও ২টা এলাচ দিলাম, শুকনা মরিচ দিয়ে দিলাম ৪টি। এখন এই মশলাগুলোকে চুলার কম আঁচে টেলে নিতে হবে। কিছুক্ষণ টেলে নেওয়ার পর দেখবেন মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। ঠিক সে পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। মশলা এরকম ভাজা হয়ে গেলেই চুলা বন্ধ করে দিব। এগুলো ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে আধ ভাঙা করে গুঁড়া করে নিতে হবে। মশলাগুলো খুব বেশি মিহি করে গুঁড়া করবেন না। এদিকে ২০ মিনিট পর আমি মেরিনেট করা চিকেনটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার একটু বেশি আছে, চিকেনের পিসগুলোকে কিছুক্ষণ একটু উল্টে পাল্টে নিব। এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিবেন না। চুলার আঁচ কমিয়ে দিলে মাংস থেকে পানি উঠে আসবে আর মাংসের পিসগুলো ভেঙে যাবে। তাই চুলার একটু বেশি আছে, মাংসের পিসগুলোকে এভাবে উল্টে পাল্টে নিতে হবে। এ পর্যায়ে দেখবেন মাংস থেকে অল্প একটু পানি উঠে আসবে। এটাও কিন্তু নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। চিকেনের গায়ের পানিটা একদম শুকিয়ে যাওয়ার পর চুলা বন্ধ করে তারপর প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এদিকে আচার বানানোর জন্য নিয়ে নিলাম ২ কাপ অথবা ৫০০ ml পরিমাণ সরিষার তেল। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চুলার একটু বেশি আছে, চিকেনের পিসগুলোকে ভাজতে হবে। খেয়াল রাখবেন এই চিকেনের পিসগুলো যেন ভেঙে না যায়। তো এটা কিন্তু আমি একটু চুলার হাই হিটেই নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন এখানে একটা হালকা ব্রাউন কালার চলে আসবে। আর এই মাংসগুলো কিন্তু এই পর্যায়ে ভেজে অনেক শক্ত করে ফেলবেন না। তো দেখুন এরকম হালকা হালকা একটা সোনালী কালার চলে আসলেই কিন্তু তেলটা যতটুকু সম্ভব ঝরিয়ে ঝরিয়ে মাংসের পিসগুলো উঠিয়ে নিতে হবে। তো মাংসের পিসগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি তেলের মাঝে আমি অল্প পরিমাণে একটু কালো সরিষা দিয়ে দিলাম। সরিষা একটু ফুটে ওঠার পর দিয়ে দিব ১.৫ টেবিল চামচ আদা বাটা ও ১.৫ টেবিল চামচ রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর এটা ভালোভাবে নাড়তে থাকবো। আমার কাছে মনে হলো আরও ১/২ টেবিল চামচ করে আদা রসুন বাটা এখানে লাগবে। তো আমি এখানে ২ টেবিল চামচ আদা বাটা ও ২ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এখন এই আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুন বাটার গায়ের পানিটা একদম শুকিয়ে না যায়, ততক্ষণ এটা ভাজতে থাকবো। দেখুন মশলাগুলো ভেজে কিন্তু হালকা হালকা একটা সোনালী কালার চলে এসেছে। এখন যেই মাংসগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে তারপর আমি এখানে যেই মশলাটা তেলে গুঁড়া করেছিলাম সেটুকু দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর চুলার মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। এ পর্যায়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন লবণের পরিমাণটা একটু কম দিবেন, পরবর্তীতে টেস্ট করে আরও কিছুটা লবণ অ্যাড করা যাবে। তো মাংসের পিসগুলোকে এভাবে ভেজে এরকম অনেকটা সোনালী কালার করে ফেলতে হবে। দেখুন মাংসের পিসগুলো কিন্তু অনেকটাই সোনালী কালার হয়ে গেছে। এখন কি করব, চুলার আঁচ একদমই কমিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ রসুনের কোয়া। তো আপনি এখানে যত বেশি রসুনের কোয়া দিবেন আচারটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। রসুনের কোয়া দেওয়ার পর দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। চেষ্টা করবেন একটু টকটকে লাল রঙের মরিচের গুঁড়া দিতে, তাতে আচারের কালার খুব সুন্দর হবে। তো রসুন ও মরিচের গুঁড়া দেওয়ার পর চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না।
খেয়াল রাখবেন মরিচের গুঁড়াটা যেন পুড়ে না যায়। তো মরিচের গুঁড়া পুড়ে গেলে কিন্তু আচারের কালার নষ্ট হয়ে যাবে। আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। তো চুলার কম আছে এটা আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভাজবো। আর এ পর্যায়ে লবণটা চেক করে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখবেন আচারের লবণের পরিমাণটা যেন ঠিক থাকে। রসুনটা আমি লাস্টের দিকেই দিলাম, কারণ প্রথম দিকেই রসুন দিলে দেখা যায় আচারটা কুক হতে হতে রসুনগুলো গলে যায়। এ পর্যায়ে রসুন দিলে দেখা যাবে যে আচারটা কুক হতে হতে রসুনগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে, মানে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি ঠান্ডা হতে হতে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি চুলার কম আছে এটা একটু জাল করেছি। তারপরে কিন্তু চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো লেবুর রস। আমি এখানে 4টা মাঝারি সাইজের লেবুর পুরোটাই রস করে নিয়েছিলাম। লেবুর রস দেওয়ার পর সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে এখন এই আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের কনসিস্টেন্সি কেমন হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের ঘনত্ব ঠিক এরকম হবে। আপনারা এই আচারটা অর্ডার করতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন। আর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারবেন। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো পরিষ্কার কাচের বয়ামে এটা সংরক্ষণ করুন। নর্মাল তাপমাত্রায় আচারটা 1 মাসের মতো ভালো থাকবে, আর ফ্রিজের নর্মালে এটা প্রায় 2 মাসের মতো ভালো থাকবে। পার্সোনালি আমার কাছে মুরগির মাংসের আচারটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে দুইটা আচারের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।